আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের এসএসসি 2021 ব্যাচে অনলাইনে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ভূগোল ও পরিবেশ বিষয়ের ক্লাস নিব আমি হাসান মুর্শেদা খানম, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের সাথে সপ্তম অধ্যায়ের অভিবাসনের কারণ, সুফল ও কুফল সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজ সপ্তম অধ্যায়ের যে পাঠ সম্বন্ধে আলোচনা করব, তার পূর্বে আমরা মানচিত্রগুলো দেখি। মানচিত্রগুলোতে কি দেখছি? মানচিত্র 1 হচ্ছে পৃথিবীর মানচিত্র, আর মানচিত্র 2 হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বের মানচিত্র। এখন এখানে দুটো মানচিত্র দেওয়া আছে। মানচিত্র 1 ও 2 এ কোথাও আমরা দেখতে পাচ্ছি যে জনসংখ্যা বেশি, আবার কোথাও দেখা যাচ্ছে কম, আবার দেখা যাচ্ছে যে কোথাও জনসংখ্যা একেবারেই নেই। এখন এই যে অধিক যে জনবসতি, এটাকে আমরা বুঝবো যেখানে তোমরা দেখতে পাচ্ছ মানচিত্রে গাঢ় রং চিহ্নিত যে সমস্ত এলাকা, সেগুলো হচ্ছে অধিক জনবসতি। আর কম জনবসতি যে সমস্ত এলাকাগুলো, সেগুলোকে এখানে বিন্দু বিন্দু দিয়ে কি করে দেখানো হয়েছে। আর দেখা যাচ্ছে যে যে খালি জায়গাগুলো রয়েছে, সেখানে আমরা এখানে এই জায়গাগুলোকে বলবো জনবিরল এলাকা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষের সংঘবদ্ধতা, যে একটা মানুষ একসাথে যে সংবদ্ধতা থাকে বা নিবিড়তা থাকে, সেই নিবিড়তাকে জনসংখ্যার ঘনত্ব বোঝায়। আর স্থানভেদে আমাদের জনসংখ্যার যে অবস্থানগত বিস্তৃতি বা বিন্যাস হচ্ছে, সেটাই হচ্ছে জনসংখ্যা বন্টন। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে জনসংখ্যার ঘনত্ব ও বন্টন। অধ্যায় হচ্ছে সপ্তম। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জনসংখ্যার ঘনত্ব ও জনসংখ্যা বন্টন ব্যাখ্যা করতে পারবে, জনসংখ্যার ঘনত্ব ও জনসংখ্যা বন্টনের প্রভাবক সমূহ বিশ্লেষণ করতে পারবে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার, সৃষ্ট সমস্যা এবং সমাধানের উপায় ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি রোধের উপায় ব্যাখ্যা করতে পারবে। প্রথমেই আমরা জেনে নিই জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়। কোনো দেশের মোট জনসংখ্যা এবং মোট ভূমির পরিমাণ বা আয়তনের যে অনুপাত, তাকে বলে জনসংখ্যা ঘনত্ব। এখন এই জনসংখ্যার ঘনত্বের সূত্রটি হলো জনসংখ্যার ঘনত্ব সমান সমান মোট জনসংখ্যা ভাগ মোট ভূমির আয়তন। এখানে মোট জনসংখ্যাটাকে আমি মোট ভূমির আয়তন দিয়ে ভাগ করলে আমি জনসংখ্যার যে ঘনত্ব সেটা পাবো। এরপরে আমরা কার্যকর ভূমি কাকে বলে সেটা সম্বন্ধে জানব। যে সকল ভূমি মানুষের কাজে লাগে এবং সম্পদ সৃষ্টি করতে পারে, তাকে বলা হয় কার্যকর ভূমি। তাহলে তো তোমরা সবাই কার্যকর ভূমি কাকে বলে সেটা জানলে। আর মানুষ ভূমি অনুপাত বলতে আমরা বুঝি যে এই কার্যকর ভূমির যে অনুপাত, সে অনুপাতকেই ধরা হয়। এরপরে আমরা কাম্য জনসংখ্যা কাকে বলে সে সম্বন্ধে জানব। যে কোনো দেশের মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাতে ভারসাম্য থাকলেই তাকে কি বলা হয়? কাম্য জনসংখ্যা বলে। তাহলে সবাই কাম্য জনসংখ্যা কাকে বলে সেই সম্বন্ধে জানলে।
এখন আমরা এখানে দেখতে পাবো যে ওই দেশের যে উৎপন্ন সম্পদ, সেই সম্পদের দ্বারা জনগণের ভোগ সুখের বন্দোবস্ত যতক্ষণ পর্যন্ত বজায় রাখা যাবে ততক্ষণই সেই দেশের কাম্য জনসংখ্যা বিদ্যমান থাকবে। তাহলে সবাই তোমরা কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায় বা কাকে বলে সেই সম্বন্ধে জানলে। এরপরে আমরা অতি জনাকীর্ণতা বলতে কি বোঝায়? যে জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকলে তাকে বলা হয় অতি জনাকীর্ণতা। তাহলে অতি জনাকীর্ণতা কাকে বলে সেটা সম্বন্ধে তোমরা জানলে। এর ফলে এই যে অতি জনাকীর্ণতার ফলে মোট যে উৎপাদিত সম্পদ, সেই সম্পদের পরিমাণ তথা আমাদের মাথাপিছু উৎপাদিত সম্পদের পরিমাণ অল্প হয়, যা মাথাপিছু উৎপাদন ও ভোগের পরিমাণকে কি করে? হ্রাস করে। এরপরে আমরা আসব জনস্বল্পতা বলতে কি বোঝায়। এখন জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ বেশি থাকলেও জনসংখ্যার স্বল্পতার কারণে পর্যাপ্ত সম্পদ এবং ভূমি ব্যবহার না করা গেলে উৎপাদন কি হবে? ব্যাহত হবে। তাহলে এই যে অবস্থা, এই অবস্থাকেই বলা হয় জনস্বল্পতা। তাহলে জনস্বল্পতা কাকে বলে সেটা সম্বন্ধে তোমরা জানলে। এটার উদাহরণস্বরূপ আমরা অস্ট্রেলিয়ার কথা বলতে পারি, আর্জেন্টিনা, এই সমস্ত দেশে ভূমির তুলনায় সেখানে জনসংখ্যা কি আছে? কম আছে। এরপরে আমরা যে সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে জনসংখ্যা বন্টন। এখন জনসংখ্যা বন্টন বলতে কি বোঝায় সেই সম্বন্ধে আমরা প্রথমে জেনে নেই যে স্থান ভেদে জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি বা বিন্যাস হচ্ছে জনসংখ্যা বন্টন। এখন এই জনসংখ্যা যে বন্টন, সেই বন্টনের এটাকে আমরা প্রভাবক হিসাবে কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা অপ্রাকৃতিক। তাহলে আমরা জনসংখ্যা ঘনত্ব বন্টনের প্রভাবকে আমরা দেখতে পাই কাকে বলে সেটা আগে জানি, যে কিছু প্রাকৃতিক ও কিছু সামাজিক অর্থনৈতিক বিষয় রয়েছে যা জনসংখ্যার ঘনত্ব কম বা বেশি হতে সাহায্য করে। এই যে বিষয়, এই বিষয়গুলোকেই বলা হয় জনসংখ্যার ঘনত্ব বা বন্টনের প্রভাবক। আর একে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা আগেই বলেছি। একটা হচ্ছে প্রাকৃতিক প্রভাবক আর একটা হচ্ছে অপ্রাকৃতিক প্রভাবক। এখন আমরা প্রাকৃতিক প্রভাবকগুলো সম্বন্ধে জানব। এখন দেখো এখানে প্রাকৃতিক প্রভাবকগুলোর মধ্যে আমরা জানবো যে কি কি আছে। ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, পানি, খনিজ, এই পাঁচটা হচ্ছে প্রাকৃতিক প্রভাবক। তাহলে প্রথমেই আমরা ভূপ্রকৃতি সম্বন্ধে আলোচনা করি। যে মানুষ স্বভাবতই দেখা যায় যে সমভূমি অঞ্চলে যেখানে দেখা যায় কৃষি, শিল্প এগুলি গড়ে তোলা যায়, সেখানে বসবাস করতে চায়। তাই পৃথিবীর যে সমস্ত সমভূমি অঞ্চল রয়েছে সেখানে ঘনত্ব সবচেয়ে বেশি। আবার পাহাড়ি যে জঙ্গলময় অঞ্চল, সেখানে দেখা যায় জীবন ধারণ অনেক কষ্ট, ফলে ওই সকল অঞ্চলে জনবসতি কম থাকে। আর আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব খুবই কম। তাহলে তোমরা সবাই ভূপ্রকৃতি সম্বন্ধে জানলে। এখন এরপরে 2 নাম্বার হচ্ছে জলবায়ু। এখন জলবায়ুর প্রভাব জনবসতির যে বন্টন সেটাকে নিয়ন্ত্রণ করে। এখন দেখো কিভাবে করে, যে চরম ভাবাপন্ন জলবায়ুর চেয়ে সমভাবাপন্ন জলবায়ুতে মানুষ বসবাস করতে পছন্দ করে। চরম ভাবাপন্ন বলতে বোঝায় যে গরমের সময় খুব গরম এবং শীতের সময় খুবই কি থাকে? শীত থাকে। তাহলে এই চরম ভাবাপন্ন জলবায়ুর চেয়ে সমভাবাপন্ন জলবায়ুতে মানুষ বসবাস করতে পছন্দ করে। এরপরে আমরা আসব মৃত্তিকা। এখন মৃত্তিকার যে বৈশিষ্ট্য সেটা মানব বসতির উপর যথেষ্ট প্রভাব ফেলে। যেমন উর্বর মৃত্তিকা, এটা কৃষি কাজের উপযুক্ত হওয়ায় এই সকল অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কি থাকে?
বেশি থাকে। এরপরে আসি আমরা পানি। যেখানে সুপেয় পানি পাওয়া যায় সেখানে জনবসতির ঘনত্ব বেশি হয়। এজন্য দেখা যায় যে নদীর যে উপকূলবর্তী অঞ্চল যেগুলো রয়েছে সেখানে জনসংখ্যার ঘনত্ব কি থাকে? বেশি থাকে। এরপরে আমরা আসি খনিজ। এখন খনিজ প্রাপ্তির উপরও জনসংখ্যার ঘনত্ব কি করে? নির্ভর করে। তাহলে আমরা এখানে 5টি প্রাকৃতিক প্রভাবক সম্বন্ধে জানলাম। এখন আমরা অপ্রাকৃতিক প্রভাবক যেগুলো আছে সেগুলো সম্বন্ধে জানব। এখন অপ্রাকৃতিক প্রভাবকগুলো হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক। তাহলে 3টা আমরা পাচ্ছি অপ্রাকৃতিক প্রভাবকের মধ্যে, একটা সামাজিক, আর একটা হচ্ছে সাংস্কৃতিক, আর একটা হচ্ছে অর্থনৈতিক। এখন আসো সামাজিক। সামাজিক বলতে আমরা কি বুঝি? যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং কর্মসংস্থানের জন্য যেখানে বেশি সুযোগ রয়েছে সে সকল অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কি হয়? বেশি হয়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া ও আমেরিকার মতো যে দেশসমূহ সেখানে প্রাকৃতিক সুযোগ সুবিধা না থাকলেও যে সমস্ত সামাজিক সুবিধাবলী পাওয়ার জন্য এখানে অভিবাসনের মাধ্যমে জনসংখ্যার ঘনত্ব কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা সামাজিক কি পড়লাম? অপ্রাকৃতিক প্রভাবকের মধ্যে সামাজিক সম্বন্ধে জানলাম যে সামাজিক যে সুযোগ সুবিধা এগুলোর মাধ্যমে অভিবাসনের মাধ্যমে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়। এরপরে আসে সাংস্কৃতিক। শিক্ষা, সংস্কৃতি আজকের যুগের মানুষকে গভীরভাবে কি করছে? প্রভাবিত করছে। এখন জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং বিকাশের সুযোগ যেসব অঞ্চলে বেশি সেসব অঞ্চলে জনবসতিও কি হয়ে থাকে? বেশি হয়। তাহলে সাংস্কৃতিক সম্বন্ধে সবাই জানলে। এরপরে আসো অর্থনৈতিক। যে শিল্পাঞ্চলে যেখানে কাজের সুযোগ সৃষ্টি হয় এবং যেসব অঞ্চল অর্থনৈতিকভাবে এগিয়ে যায় সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি। যেমন জাপানের ওসাকা, ভারতের মুম্বাই প্রভৃতি স্থানে জনসংখ্যার ঘনত্ব বেশি। এরপরে আমরা বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি, সমস্যা ও সমাধান সম্বন্ধে জানব। বাংলাদেশের যে জনসংখ্যা পরিস্থিতি, সমস্যা ও সমাধান এই সম্বন্ধে এখন আমরা জানব। আমাদের বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। আর আদমশুমারির যে রিপোর্ট সেই রিপোর্ট মার্চের 2011 অনুযায়ী আমাদের বাংলাদেশের জনসংখ্যা প্রায় 14.97 কোটি। আর প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার যে ঘনত্ব সেটা হচ্ছে 1015 জন। এখন আমরা বাংলাদেশের জনসংখ্যার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো কি কি সেই সম্বন্ধে জেনে নিব। এখন বৈশিষ্ট্যগুলোর প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 1 নাম্বার হচ্ছে জনসংখ্যা যদি দ্রুত বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলেও বৃদ্ধির হার কি পাবে? হ্রাস পাচ্ছে। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও যে বৃদ্ধির হারটা সেটা কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। আর আয়তন এবং সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি। আর এরপরে হচ্ছে নারী পুরুষের সংখ্যা প্রায় সমান। দেশের অর্ধেক লোক পরনির্ভরশীল। এরপরে হচ্ছে জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হ্রাস পেয়েছে। অধিকাংশ লোক গ্রামে বাস করে। আর উন্নত দেশগুলোর তুলনায় গড় আয়ুষ্কাল অনেক কম। তাহলে আমরা এখানে জনসংখ্যার যে বৈশিষ্ট্য, বাংলাদেশে যে জনসংখ্যার 7টা বৈশিষ্ট্য আছে সেগুলো সম্বন্ধে জানলাম। এরপরে আমাদের বাংলাদেশে যে জনসংখ্যা বৃদ্ধির যে হার সেই বৃদ্ধির হার সম্বন্ধে আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি। এখানে চার্টে খেয়াল করো যে এখানে 1981 থেকে 2011 সাল পর্যন্ত আমাদের বার্ষিক যে বৃদ্ধির হার সেটা শতকরা হিসাবে দেওয়া আছে। এখানে 1981 সালে হচ্ছে দেখতে পাচ্ছি যে কত আছে? 2.31%।
তারপরে হচ্ছে 1991 সালে 2.17, 2001 সালে 1.48, 2009 সালে 1.5, 2011 সালে 1.37। তাহলে তোমরা সবাই এই চার্টটা মুখস্থ করে ফেলবে। এরপরে আমরা যেটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা সমস্যা। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে জনসংখ্যা যে সমস্যা, সেই সমস্যাগুলো কি কি এবং এর ফলে আমাদের কি হচ্ছে সে সম্বন্ধে এখন আমরা জেনে নিব। এখন প্রথমেই দেখো, জনসংখ্যা বাড়ার ফলে জমির খণ্ড বিখণ্ডতা হয়ে যাবে এবং এর ফলে আমাদের উৎপাদন হ্রাস পাবে। মাথাপিছু আয়টা কি হবে? হ্রাস পাবে। এবং মাথাপিছু আয় যখন হ্রাস পাবে তখন জীবনযাত্রার মান কেমন হবে? নিচু হবে। অত্যধিক জনসংখ্যা হবে এবং এর ফলে স্বাস্থ্য সেবার মান কমে যাবে। তারপরে হলো জনসংখ্যা দেখো বৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধি পেলে আমাদের স্বাস্থ্য সেবা যেটা, এটা অপ্রতুল হবে। মাথাপিছু আয় কম হলে, সঞ্চয় কম হলে, বিনিয়োগ কম হওয়ার ফলে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হয় না এবং এর ফলে আমাদের বেকারত্ব কি পাবে? বৃদ্ধি পাবে। এরপরে আসছে মূল্যবোধের অবক্ষয়, জীবিকার তাগিদে চুরি, তারপরে ডাকাতি, ছিনতাই, এগুলো প্রভৃতি বেড়ে যায় এবং এর ফলে আমাদের সমাজ জীবনে কি হয়ে থাকে? নিরাপত্তার অভাব দেখা দিবে। বাসস্থান চাহিদা বৃদ্ধি পায়, জমির ব্যবহার বৃদ্ধি পায় এবং এর ফলে আমাদের কৃষিভূমি হ্রাস পায়। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি, খাদ্য কম বৃদ্ধি, এগুলো হলে আমাদের খাদ্য ঘাটতি দেখা দিবে। তারপরে আসো বন নিধন, তারপরে পাহাড় কাটা বৃদ্ধি, বসতি বৃদ্ধি, এগুলো হওয়ার ফলে আমাদের পরিবেশটা কেমন হবে? দূষণ হবে। এরপরে আসো খাদ্য আমদানি বৃদ্ধি, এবং খাদ্য আমদানি বৃদ্ধি যখন হবে তখন আমাদের বৈদেশিক যে মুদ্রা সেটা হ্রাস পাবে। এরপরে আসো অত্যধিক যে ছাত্রছাত্রী ভর্তি, শিক্ষার পরিবেশ নষ্ট, ভর্তি সমস্যা, প্রয়োজনীয় স্কুল কলেজের অভাব, এগুলোর ফলে আমাদের শিক্ষার হার কম হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জনসংখ্যার সমাধানের যে উপায়, সেই উপায় হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অধিক ঘনবসতিপূর্ণ স্থান থেকে কম যে ঘনবসতিপূর্ণ অঞ্চলসমূহে লোক স্থানান্তর করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যে জনসংখ্যা সমস্যার কিছুটা সমাধান করা যেতে পারে। এছাড়াও জন্ম নিয়ন্ত্রণ, শিক্ষার প্রসার প্রভৃতির মাধ্যমে আমাদের জনসংখ্যা হ্রাস করা যেতে পারে। এরপরে আমরা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি রোধের যে উপায়, সেই উপায় সম্বন্ধে জানব। তাহলে দেখো, সবাই খেয়াল করো যে জনসংখ্যা সমাধানের ক্ষেত্রে আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণে যে সৃষ্ট সমস্যা, সেই সমস্যার সমাধানের চেয়ে আমরা যদি জনসংখ্যা যেন দ্রুত বৃদ্ধি না পায় তার ব্যবস্থা করা আমাদের জন্য বেশি প্রয়োজন। আর বর্তমানে আমাদের বাংলাদেশের জাতীয় সমস্যাই হলো জনসংখ্যা। তাহলে সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এখন এই জনসংখ্যা বৃদ্ধি রোধের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেই পদক্ষেপগুলো হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সফল প্রয়োগের ব্যবস্থা করা, 2 নাম্বার হচ্ছে বিলম্ব বিবাহ ব্যবস্থা চালু করা, বাল্য বিবাহ ও বহু বিবাহ বন্ধ করা, নারী শিক্ষা ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, দেশের জনগণের চিত্ত বিনোদনে নানাবিধ সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধার ব্যবস্থা করা। আর লাস্ট নাম্বার হচ্ছে যে ধর্মান্ধতা, পুত্র সন্তানের উপর নির্ভরশীলতা, বংশ রক্ষা, এই সমস্ত প্রভৃতি কুসংস্কার, এই কুসংস্কারগুলো আমাদের কি করতে হবে? দূর করতে হবে।
তাহলে সবাই বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি রোধের যে উপায় সেগুলো সম্বন্ধে জানলে তাহলে এতক্ষণ আমি যে পাঠগুলো আলোচনা করলাম সেগুলো তোমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছো তা জানার জন্য কিছু প্রশ্ন করি। প্রশ্নের উত্তরগুলো আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি। প্রথমেই খেয়াল করো, এখানে দেওয়া আছে কাম্য জনসংখ্যা কাকে বলে। এর আগে আমি বলেছি যে কাম্য জনসংখ্যা কাকে বলে, সেটা আলোচনা করেছি। সবাই খেয়াল করো আবারও, কোনো দেশের মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাতে ভারসাম্য থাকলে তাকে কাম্য জনসংখ্যা বলে। তাহলে সবাই কাম্য জনসংখ্যা কি বুঝতে পেরেছো? এরপরে আমরা আসি 1991 সালে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 2.17%। এরপরে আসো জনসংখ্যার ঘনত্ব ও বন্টনের প্রভাবককে কয় ভাগে ভাগ করা যায়? কয় ভাগে ভাগ করা যায় এর আগে জেনেছো? 2 ভাগে ভাগ করা যায়, এবং এই ভাগগুলোর নামও আমি বলেছি, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে অপ্রাকৃতিক প্রভাবক। এরপরে আমরা আসি কার্যকর ভূমি কাকে বলে। তাহলে কার্যকর ভূমি কাকে বলে এটাও তোমরা জেনেছো, যে সকল ভূমি মানুষের কাজে লাগে এবং সম্পদ সৃষ্টি করতে পারে তাকে কার্যকর ভূমি বলে। এখন তোমরা একটা বাড়ির কাজ নাও, তোমাদেরকে সৃজনশীল একটা প্রশ্ন দেওয়া হচ্ছে। তোমরা বাড়ির কাজটা সবাই খাতায় সুন্দর করে লিখবে এবং স্কুল খোলার পর সবাই আমাকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। দোয়া করি সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমরাও আমার জন্য দোয়া করো যেন সুস্থ থাকতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।